ওয়েলকাম টু মাইস কোচিং। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের খুব তিনটে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং সেটা আমরা কি এমসিকিউ এর মাধ্যমেই করব। কি কি তিনটে চ্যাপ্টার না, একটা হচ্ছে চলন ও গমন, এবং দ্বিতীয়টা হচ্ছে রেচন, এবং তৃতীয়টা হচ্ছে হরমোন। এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর যে কোনো পিএসসির এক্সামে আমরা দেখেছি দু একটা কোশ্চেন কিন্তু আসে। টোটাল লাইফ সায়েন্স থেকে যদি বিজ্ঞান থেকে দেখি, তাহলে আমাদের মোটামুটি 100% যদি কোশ্চেন হয়, 20% কোশ্চেন, 20 থেকে 30% কোশ্চেন বিজ্ঞান থেকে আসে, এবং তার মধ্যে তুমি ধরতে পারো যে 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু লাইফ সায়েন্স থেকে আসে। তো তার মধ্যে এই এই যে তিনটে চ্যাপ্টার, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এমসিকিউ এর মাধ্যমে আমরা এই তিনটে চ্যাপ্টার আলোচনা করে নেব। দেখো প্রথম কোশ্চেনটা, কোন জীবের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলা হয়? কোন জীবের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলা হয়? কি বলা হয়? বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। দেখো, জীবের যে স্থান পরিবর্তন, সেটাকে বলা হয় লোকোমোশন, বা তোমার কি লোকোমোশন বা গমন। ঠিক আছে। আর জীবের যে মুভমেন্ট আছে, ঠিক আছে, মানে হাত পা নাড়ানো চাড়ানো, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয়, নড়াচড়া করা জিনিসগুলোকে, মানে একই জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়াচাড়া করার জিনিসটাকে বলা হয় চলন বা মুভমেন্ট। ঠিক আছে, চলন বা মুভমেন্ট। এবার মনে রাখবে যে সমস্ত প্রায় জীবই কিন্তু গমন করতে পারে, কিছু কিছু এক্সেপশনাল জীব আছে যারা চলতে পারে না, সেটা আমরা পরে দেখছি। আর উদ্ভিদের ক্ষেত্রে তোমার উদ্ভিদরা কিন্তু বেশিরভাগ উদ্ভিদরা কিন্তু গমন করতে পারে না। বেশিরভাগ উদ্ভিদরা গমন করতে পারে না। ঠিক আছে, বেশ। তাহলে চলনের যে ইংলিশটা, সেটা যদি আমরা মনে রাখি তাহলে বেটার মনে রাখতে পারবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে, আর গমনটা হচ্ছে কি লোকোমোশন। লোকোমোটিভ থেকে লোকোমোশন। বেশ। আহ 2 নম্বর কোশ্চেন দেখো এবার। দুয়েরটা কি রয়েছে, কেঁচোর গমনাঙ্গ কি? কেঁচোর গমনাঙ্গ কি? খুব ইজি কোশ্চেন। কেঁচোর গমনাঙ্গ কি? সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। ক্ষণপদ, কোর্সিকা, সিটা। সিটি বা সিটা হচ্ছে কেঁচোর গমন অঙ্গ। ঠিক আছে, কেঁচো তার সিটার সাহায্যে গমন করে, এবং কেঁচোর গমন পদ্ধতিকে কি বলা হয়? কেঁচোর গমন পদ্ধতিকে কি বলা হয়? কে বলো? কেঁচোর গমন পদ্ধতিকে কি বলে? গমন পদ্ধতিকে কি বলা হয়? কে বলতে পারবে যারা আছো? কেঁচোর গমন পদ্ধতিকে বলা হয় কি? ক্রিপিং। ঠিক আছে, ক্রিপ মানে কি? ক্রিপিং করা মানে প্রায় হামাগুড়ি দিয়ে একরকম চলা, মানে পুরোপুরি মাটির উপর ভর দিয়ে চলা। ভর দিয়ে মানে কি, পুরো বডিটা মাটির উপর আছে। ঠিক আছে, কি বলা হয়? ক্রিপিং। ক্রিপিং বলা হয় কেঁচোর গমন পদ্ধতিকে। নেক্সট যেগুলো রয়েছে, ক্ষণপদ, কোর্সে, কার কোনটা, সেটা আমরা আলোচনা করছি, কারণ আরো কোশ্চেন আছে, সেই জন্য এখনই বলে দিচ্ছি না। ঠিক আছে, বেশ। 3 নম্বর কোশ্চেন দেখো, গমনে অক্ষম একটি প্রাণী হলো, গমনে অক্ষম একটি প্রাণী হলো, ক্রিপিং। গমনে অক্ষম একটি প্রাণী হলো কি প্রাণী? আহ কে কি বললে দেখি? হ্যাঁ, ডি বলেছো অনেকে, বিও বলেছো অনেকে। ঠিকই বলছো, যারা ডি বলছো তারা একদম ঠিকই বলেছো, যে গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ। স্পঞ্জ ছাড়াও আরো কয়েকটা প্রাণী আছে যারা গমন করতে পারে না। কি কি? যেমন হচ্ছে সাগর কুসুম। ঠিক আছে, সাগর কুসুম। দ্বিতীয় হচ্ছে প্রবাল। প্রবাল তোমার কি, যেটা কোরাল বলি আমরা, প্রবাল এবং সাগর কুসুম তোমার কি গমনে অক্ষম। এবার আমরা আসি যে তোমার গমন অঙ্গগুলোর নাম। ঠিক আছে, আগেরটাতে দেখো, প্রিভিয়াস যে পেজটা আছে সেখানে দেখো যে ক্ষণপদ কার গমন অঙ্গ? তোমরা বলো, ক্ষণপদ কার গমন অঙ্গ? ক্ষণপদ, ক্ষণপদ কার গমন অঙ্গ? ক্ষণপদ বা ক্ষণপদ কার গমন অঙ্গ? অ্যামিবা। ভেরি গুড। ক্ষণপদ হচ্ছে অ্যামিবা। পাশে লিখে দিচ্ছি অ্যামিবা, খুব বারবার এক্সামে পড়ে। আচ্ছা, ক্ষণপদ হলো। এবার কোর্সিকা কার গমন অঙ্গ? কোর্সিকা কার গমন অঙ্গ? কোর্সিকা কে বলতে পারবে?
এটা হচ্ছে হাইড্রা, ঠিক আছে। হাইড্রার গমনাঙ্গ হচ্ছে কর্সিকা, হাইড্রা। বেশ, হাইড্রা গেল, কর্সিকা গেল। আর ইউগ্লিনার গমনাঙ্গ কি? ইউগ্লিনা, সিলিয়াটা লিখে দিচ্ছি। সিলিয়াটা হচ্ছে তোমার প্যারামেসিয়াম, ঠিক আছে। প্যারামেসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। প্যারা, মনে রাখবে, প্যারামেসিয়াম, ঠিক আছে। প্যারামেসিয়ামের গমনাঙ্গ সিলিয়া। এখানে কিছু বাকি রয়ে গেল, সেগুলো আমি লিখে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে কি, যেমন হাঁসের হচ্ছে লিপ্ত পদ, এটা আমি লিখছি না, তোমরা ইজিলি পারবে। শামুকের হচ্ছে মাংসল পদ। শামুক হচ্ছে, মনে রাখবে, শামুক হচ্ছে কি, মাংসল পদ, ঠিক আছে। শামুক হচ্ছে মাংসল পদ। যেগুলো আর কি মনে থাকবে না সেগুলো আমি লিখে দিচ্ছি। শামুক হয়ে গেল। নেক্সট হচ্ছে হাইড্রার কর্সিকা হয়ে গেছে, অ্যামিবার ক্ষণপদ হয়ে গেছে। ইউগ্লিনা, ইউগ্লিনার হচ্ছে কি, কেউ বলো ইউগ্লিনা? খুব ইম্পর্টেন্ট, ইউগ্লিনাটাও মাঝে মাঝে দেয় এক্সামে। ইউগ্লিনার কি হচ্ছে? ইউগ্লিনা হচ্ছে ফ্ল্যাজেলাম, ঠিক আছে। ফ্ল্যাজেলাম বা ফ্লাজেলাম, ফ্লাজেলাম। তাহলে ইউগ্লিনা হলো ফ্লাজেলাম হয়ে গেল। ইউগ্লিনা, প্যারামেসিয়াম হয়ে গেছে। আর তিমির হচ্ছে প্যাডেল। মনে রাখবে, তিমির যদি পাখনা দেয়, তিমির পাখনা হবে না, তিমিরটাকে বলছে প্যাডেল, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি তিমি হচ্ছে প্যাডেল। তিমি হচ্ছে তোমার কি, প্যাডেল, তিমিরটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের ভুল হতে পারে। এবার ক্ষমা, হাইড্রা হয়ে গেল, কেঁচো হয়ে গেল। আচ্ছা, তারা মাছের হচ্ছে টিউব ফিট। তারা মাছ, তারা মাছ সবগুলো আমি লিখে দিলাম, তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি। তারা মাছ হচ্ছে টিউব ফিট, ঠিক আছে। টিউব ফিট, টিউব ফিট। বেশ, এবার ইম্পর্টেন্ট কি কি না, দেখো, প্রথমে অ্যামিবার যে গমনাঙ্গ সেটা ইম্পর্টেন্ট, কেঁচোরটা ইম্পর্টেন্ট, অ্যামিবা, কেঁচো, হাইড্রা, ঠিক আছে, প্যারামেসিয়াম এবং তোমার ইউগ্লিনা, এই কয়েকটা জীব ইম্পর্টেন্ট। তাহলে অ্যামিবা, কেঁচো, হাইড্রা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এই 5টা জীবের কিন্তু ইম্পর্টেন্ট। এই 5টা জীবের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু জেনে নিলাম। আলোচনাটা এমসিকিউ এর মাধ্যমে হলো, কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট সবগুলো কিন্তু কভার হয়ে গেল। বেশ, নেক্সট আসছি। আচ্ছা, এবার আমরা প্রাণীর গমন মোটামুটি দেখে নিলাম, এর বাইরে কিন্তু প্রাণীর গমন কিছু দেয় না। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলা হয়নি, তোমরা বলো যে গমনের সময় আমাদের যে আমরা যে ব্যালেন্স করি, বডিটাকে যে ব্যালেন্স করে, ভারসাম্য যে রাখে, সেটা কে রাখে? মস্তিষ্কের কোন পার্ট রাখে? মস্তিষ্কের কোন মস্তিষ্ক আমাদের গমনের সময় আমাদের পুরো বডিটাকে ব্যালেন্স রাখে? কোন অংশ বলো দেখি। আমাদের মোটামুটি কতগুলো মস্তিষ্ক আছে, মানে মস্তিষ্কর ভাগ কতগুলো আছে? হ্যাঁ, ঠিক বলেছো সুপর্ণা, ভেরি গুড। সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। তাহলে মানুষের গমনের সময় লঘু মস্তিষ্ক কি করে না, ব্যালেন্স রাখে। আর মনে রাখবে, তার সঙ্গে আমাদের কান যে আছে, কানও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে। আমাদের অন্তঃকর্ণে অবস্থিত একটা অর্ধচন্দ্রাকার নালী আছে, সেটা কিন্তু দেহের ভারসাম্য বজায় রাখে। তাহলে এখানে পয়েন্ট কি না, হচ্ছে আহ লঘু মস্তিষ্ক, মস্তিষ্ক এবং ও অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ লিখে দিলাম। অন্তঃকর্ণ কি করে না, মানুষের দেহের ভারসাম্য বজায় রাখে। দেহের ভারসাম্য বজায় রাখে। আর মানুষের গমনকে কি বলা হয়? দ্বিপদ গমন বলা হয়, ঠিক আছে। দ্বিপদ গমন বলা হয়। বেশ, ঠিক আছে। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন কি ধরনের চলন? উদ্দীপকের প্রভাবে সামগ্রিক যে স্থান পরিবর্তন হয়, 4 নম্বর কোশ্চেন,
উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন কি ধরনের চলন? দেখো, আমরা উদ্ভিদের তিন ধরনের চলন দেখি। একটা হচ্ছে ট্যাকটিক চলন, দ্বিতীয় হচ্ছে ট্রপিক চলন এবং তৃতীয় হচ্ছে ন্যাস্টিক চলন। এবার এদের কিন্তু ভাগ আছে, ঠিক আছে, এদের কিন্তু ভাগ আছে। আচ্ছা, একজনই অ্যান্সার দিয়েছে এখনো পর্যন্ত। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, একজন মাত্র অ্যান্সার দিলে। 14 জন রয়েছে, একজন অ্যান্সার দিয়েছে, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, গেস করো, গেস করো। গেস করো। মনে রাখবে এই চলনটাকে কি আবিষ্ট সামগ্রিক চলনও বলা হয়, এবং এই চলনটা সব উদ্ভিদে দেখা যায় না। খুব নিম্ন শ্রেণীর উদ্ভিদের যে ডিম্বাণু থাকে তাদের মধ্যে এই চলনটা দেখা যায়, এবং কিছু শৈবালের মধ্যে এই চলন দেখা যায়। এবার বলো কি হবে। দেখো, এই চলনটা হচ্ছে ট্যাকটিক চলন, ঠিক আছে। ট্যাকটিক চলন কি না, বহিস্থ উদ্দীপকের সংস্পর্শে এলে বা প্রভাবে কি হয় না, এদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে তাদের কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ঠিক আছে, এক স্থানেই থাকে, এক স্থান থেকে তারা মুভমেন্ট করে। কিন্তু এতে তোমার সামগ্রিক স্থান পরিবর্তন হয়, এই জন্য এই চলনটাকে কি বলা হয়, ট্যাকটিক চলন বা আবিষ্ট সামগ্রিক চলন বলা হয়, ঠিক আছে। এবার ট্যাকটিক চলনের ভাগ আছে, যেমন ফোটো ট্যাকটিক। ফোটো মানে কি আলো, আলোর প্রভাবে যখন যে চলন হবে সেটা হচ্ছে ফোটোট্যাকটিক। উষ্ণতার প্রভাবে যে চলনটা হবে সেটা হচ্ছে থার্মোট্যাকটিক। আর তোমার রাসায়নিক পদার্থের প্রভাবে যে ট্যাকটিক চলনটা হবে সেটা হচ্ছে কেমোট্যাকটিক, ঠিক আছে। এবং জলের প্রভাবে যেটা হবে সেটা হচ্ছে হাইড্রোট্যাকটিক। এভাবে মনে রাখবে। বেশ, ভাগগুলো আমি লিখছি না, অনেক বড় হয়ে যাবে, সেজন্য লিখছি না। নেক্সট কোশ্চেন দেখো, সূর্য শিশির পাতা পতঙ্গের সংস্পর্শে এলে যে চলন দেখা যায় সেটি কি? সূর্য শিশির পাতা পতঙ্গের সংস্পর্শে এলে যে চলন দেখা যায় সেটা কি? সূর্য শিশির পাতা কিন্তু এক জায়গাতেই থাকে, যে চলন দেখা যায়। দেখো, দুটো জিনিসের উপর তুমি যদি অ্যান্সারটা নাও জানো তাহলেও কিন্তু করে দেবে। পতঙ্গের সংস্পর্শে আসছে, সূর্য শিশির পাতা পতঙ্গ। পতঙ্গ কি, পতঙ্গে কি থাকে, পতঙ্গে কি থাকে, কি এলিমেন্ট মেনলি থাকে পতঙ্গে? পতঙ্গে থাকে তোমার কি না, সেটা হচ্ছে প্রোটিন। আর প্রোটিনে থাকে নাইট্রোজেন, নাইট্রোজেন দিয়ে তো প্রোটিন গঠিত। তাহলে নাইট্রোজেন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের সংস্পর্শে যখন আসছে তখন এটা হয়ে যাচ্ছে কেমোন্যাস্টি, ঠিক আছে, কেমোন্যাস্টি। বোঝা গেল? তাহলে ট্যাকটিক চলন তোমরা ইজিলি বলতে পারবে। ট্যাকটিক চলনে কি হয় না, তোমার যেটা হচ্ছে যে সেখানে পুরো উদ্ভিদটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, স্থান পরিবর্তন করছে। কিন্তু ন্যাস্টিক চলনের ক্ষেত্রে স্থান পরিবর্তন হচ্ছে না, উদ্ভিদের স্থায়ী অঙ্গ মানে সেই বস্তুটার দিকে বা সেই উদ্দীপকের দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ন্যাস্টিক চলন, ঠিক আছে। নেক্সট দেখো 6 নাম্বার। আচ্ছা, এখানে সিসমোন্যাস্টি কি সেটা পরে আছে, আমি এখন বলবো না ওই জন্য। আর তোমার নিকটিন্যাস্টি কি? আচ্ছা, নিকটিন্যাস্টি হচ্ছে উদ্ভিদ অঙ্গের ন্যাস্টিক চলন যখন আলো এবং উষ্ণতা এই দুয়ের প্রভাবেই হয় তখন তাকে নিকটিন্যাস্টি বলে। আর থার্মোন্যাস্টি মানে উষ্ণতার প্রভাবে, ঠিক আছে। আর ফোটোন্যাস্টি মানে আলোর প্রভাবে। যেমন সূর্যমুখীতে আমরা ফোটোন্যাস্টিক চলন দেখি। সূর্যমুখীতে কি দেখি? তাহলে ফোটোন্যাস্টির উদাহরণ যদি আমি বলি, তাহলে ফোটোন্যাস্টি এখানে নেই, তা আমি লিখে দিচ্ছি। যেমন থার্মোন্যাস্টি হচ্ছে টিউলিপ ফুল, এটা বলবো টিউলিপ, নামটা মনে রাখবে, টিউলিপ। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় কি হয়, বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়, টিউলিপ ফুল। আর সিসমোনাসটি উদাহরণে আছে, আমি বলবো না। আর তোমার কি কিছু কিছু সিম্বি গোত্রীয় উদ্ভিদে এই আমরা নিকটিন্যাস্টি চলন দেখি। সিম্বি গোত্রীয়, সিম্বি গোত্রীয়, সিম্বি গোত্রীয় উদ্ভিদে আমরা এই চলনটা দেখি। আর এখানে আমি ফোটোন্যাস্টি লিখে দিচ্ছি। ফোটোন্যাস্টি হচ্ছে কি, স্টার চিহ্ন দিয়ে মনে রাখবে, ফোটোন্যাস্টি। ফোটোন্যাস্টি হচ্ছে তোমার ফোটোন্যাস্টি হচ্ছে কি না, আহ, সূর্যমুখী, সূর্যমুখী।
তাহলে সূর্যমুখী হচ্ছে ফোটোনাস্টি, ফোটোট্রপিক বা ফোটো ট্যাকটিক নয়। ঠিক আছে, ছয়েরটা দেখো, সুন্দরী গরান গাছের চলন কে কি ধরনের চলন বলা হয়? সুন্দরী এবং গরান গাছের চলনকে, সুন্দরী এবং গরান কি গাছ? আমরা জানি এগুলো ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্য। এই চলনকে কি বলা হয়? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, ট্যাকটিক যেখানে থাকবে, ট্যাকটিক মানে হচ্ছে সামগ্রিক তোমার চলন। ঠিক আছে, সামগ্রিক যে চলনটা সেটা হচ্ছে ট্যাকটিক। দেখো এখানে সুন্দরী গরান গাছ কেন দিলাম? না, সুন্দরী গরান গাছ দিলে জিনিসটা সহজ হয়ে যায়। কিরকম হয়? না, সুন্দরী গরান গাছের যে শ্বাসমূল থাকে, সেই শ্বাসমূলগুলো কি হয়, পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ, সেই অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে ধাবিত হয়। তার মানে এই সুন্দরী গরান গাছে কি হয়, নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। ঠিক আছে, নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়, তাহলে এটা হবে জিওট্রপিক। আর অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে কি, পজিটিভ জিওট্রপিক উদ্ভিদ দেখা যায়। যে কোনো ধরনের উদ্ভিদে পজিটিভ জিওট্রপিক মানে অভিকর্ষের দিকে চলে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলন, ঋণাত্মক নেগেটিভ জিওট্রপিক চলন। বেশ, এখানে আরেকটা উদাহরণ যেহেতু রয়েছে, হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিক ধরো এমনি সাধারণ গাছে, সব গাছে হাইড্রোট্রপিক কিন্তু দেখা যায়। ঠিক আছে, হাইড্রোট্রপিক সাধারণ সব গাছেই মোটামুটি দেখা যায়। যে কোনো গাছের কাণ্ড শাখা প্রশাখা যখন জলের দিকে চলে যায়, তখন সেটা হচ্ছে হাইড্রোট্রপিক। ঠিক আছে, জলের দিকে যখন চলে যায়। আর জিওট্যাকটিক চলন বলে কিছু হয় না, এটা কিন্তু হয়ই না। জিওট্যাকটিক অস্তিত্বই নেই, জিওট্যাকটিকের কোনো। বেশ, 7 নাম্বার দেখো, উদ্ভিদের ফোটোট্রপিক চলন কোন হরমোনের প্রভাবে হয়? ফোটোট্রপিক চলন কোন হরমোনের অভাবে হয়? সবাই নিজে নিজে অ্যান্সার দাও, কেউ কারোর কপি করো না। ঠিক আছে, দুজন অ্যান্সার দিলে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তিনজন। দেখো, যে উদ্ভিদ মানে যে হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে দায়ী, সেই হরমোনের প্রভাবেই কিন্তু তোমার এই তোমার ফোটোট্রপিক চলনটা হয়। যে হরমোন উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী। তো কোন হরমোন বৃদ্ধির জন্য দায়ী? সেটা হচ্ছে তোমার অক্সিন হরমোন। ঠিক আছে, অক্সিন হরমোনের প্রভাবেই কিন্তু তোমার এই ফোটোট্রপিক মানে আলোর দিকে চলন হয়। দেখো অ্যাটলিস্ট তোমরা এই যে ফোটো মানে আলো, থার্মো মানে তোমার হচ্ছে উষ্ণতা, আর কেমো মানে হচ্ছে রাসায়নিক, আর হাইড্রো মানে হচ্ছে জল, এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। এক্সামে কোশ্চেন খুব সহজ দেবে। তোমরা অ্যাটলিস্ট যদি দেয় যে জলের দিকে কোনো বস্তু যখন ধাবিত হয় তার চলনকে কি বলা হয়, তখন হাইড্রো মানে জলের সঙ্গে যুক্ত থাকবে, সেখানে কিন্তু থার্মো বা কেমো হবে না। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো মনে রাখবে। আচ্ছা, স্পর্শ করলে লজ্জাবতীর পাতাগুলি ভাঁজ হয়ে যায়, এটি কি ধরনের চলন? কেমোনাস্টি, সিসমোনাস্টি, নিকটিনাস্টি, থার্মোনাস্টি? লজ্জাবতী গাছ আমরা সবাই দেখেছি, লজ্জাবতীর যে পাতার পত্রগুলো থাকে সেগুলো দেখেছি আমরা, যখনই আমরা হাত দিয়ে স্পর্শ করি সেগুলো ধীরে ধীরে ভাঁজ হয়ে যায়। হুম, তো সেটা কি ধরনের চলন? আচ্ছা, এটা মনে রাখবে যে আমরা যখন হাত দিচ্ছি, লজ্জাপতি ভাঁজ হওয়ার কারণ হচ্ছে, এটা কিন্তু লজ্জাপতি লজ্জা পেয়ে যাচ্ছে তার জন্য নয়। লজ্জাপতি কি না, ওই গাছটাই এমন যে যখনই পাতার মধ্যে কোনো কিছু এলো, ভাঁজ হওয়ার কারণ হচ্ছে যে ও আঘাত থেকে নিজেকে বাঁচাচ্ছে। ঠিক আছে, যে কোনো ধরনের আঘাত, মানে হাত দেওয়া মানে ভাবছে আঘাত আসবে, তো নিজেকে ওই জন্য বাঁচাচ্ছে পাতাগুলোকে। তো এটাই তার কাজ। ঠিক আছে, কারণ পাতাগুলো খুব সূক্ষ্ম এবং গাছ যেহেতু ছোট সেহেতু ওইরকম ওর মেকানিজম আছে। তো এটা সবাই অ্যান্সার ঠিক দিয়েছে, এটা হচ্ছে সিসমোন্যাস্টি। সিসমোন্যাস্টি হচ্ছে তোমার এই লজ্জাবতী পাতার যে চলনটা দেখা যায় সেটা। আর নিকটিনাস্টি তো বললাম যে উষ্ণতা এবং আলো এই দুইয়ের প্রভাবে যেটা হয় সেটা হচ্ছে নিকটিনাস্টি। ঠিক আছে, আর থার্মোনাস্টি হচ্ছে উষ্ণতার প্রভাবে, সেটা আমি আগেই লিখে দিয়েছি। বেশ, 9 নম্বর কোশ্চেন দেখো,
ফ্যাট বিপাকের ফলে কি উৎপন্ন হয়? এটা আমরা রেচনে চলে এলাম, ঠিক আছে, রেচনে চলে এলাম। ফ্যাট বিপাকের ফলে কি উৎপন্ন হয়? আচ্ছা, সবাই এটা ঠিক অ্যান্সার দিচ্ছ। আগে একটা জিনিস মনে রাখবে, আরেকটা উদাহরণ আমি বলে দিই। তোমরা এটা বলো যে পদ্ম ফুল বেশি আলোতে ফোটে এবং কম আলোতে বুঝে যায়, এটা কি ধরনের চলন? পদ্ম ফুলের চলন কি ধরনের চলন? পদ্ম ফুলের চলন কি ধরনের চলন? ঠিক, একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে ফোটোন্যাস্টি। ঠিক আছে, ফোটোন্যাস্টি, ফোটোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক চলন পদ্ম ফুলের এটা। কেন পদ্ম ফুল, সূর্য শিশির, লজ্জাবতী এগুলো বলছি, কারণ এই গাছগুলো আমরা আমাদের আশেপাশে দেখি এবং এক্সামে কি হয়, যেগুলো আমরা আশেপাশে দেখি সেই ধরনের উদাহরণ থেকে সাধারণত দেয়, মনে রাখবে। বেশ, এবার আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাই। সবাই অ্যান্সার মোটামুটি ঠিক দিলে 9 নম্বরটা। এক সেকেন্ড। হ্যাঁ, ফ্যাট বিপাকের ফলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, না কিটোন বডি, ইউরিয়া? বলো। নয়টা দুজন অ্যান্সার আপাতত দিয়েছিলে, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো 9 নম্বরটা। আচ্ছা, কি অ্যান্সার দিলে সবাই? হ্যাঁ, 3জন দিলে। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যারা রয়েছে। অর্পিতা, বৈশাখী, রিম্পা, সুনিতা, বাসন্তী, চরণ, অনু, অমৃতা, তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মানে আমি কেন অ্যান্সার দিতে বলি জানো তো, মানে এখানে যদি অ্যান্সার দাও এবং এখানে যদি ভুল হয়, তাহলে ওই যেটা ভুল হলো আর কিন্তু ভুল হবে না। ঠিক, নয়টা হচ্ছে কিটোন বডি। আর কার্বন ডাইঅক্সাইডে তাহলে বলো দেখি, কার্বন ডাইঅক্সাইডটা, কার্বন ডাইঅক্সাইডটা বলো যে কি বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? কোন জিনিসটা বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা তোমরা বলো দেখি। O2, না সেটা তুমি এর ক্ষেত্রে বলছো, ঠিক আছে, মানে সেটা তুমি O2 বিপাকের ফলে না, O2 বিপাকের ফলে না, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট বিপাকের ফলে তোমার উৎপন্ন হয়। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বিপাকের ফলে উৎপন্ন হয়। আচ্ছা, অ্যামোনিয়া কি বিপাকের ফলে উৎপন্ন হয়? অ্যামোনিয়াটা বলো, অ্যামোনিয়াটা বলো কি বিপাকের ফলে উৎপন্ন হয়? অ্যামোনিয়া, 3টে জিনিস আমি লিখে দিচ্ছি পরপর। অ্যামোনিয়া, ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া, ইউরিয়া এবং তার সঙ্গে ইউরিক অ্যাসিড, এই 3টে প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয়, মনে রাখবে। প্রোটিন বিপাকের ফলে, প্রোটিন বিপাকের ফলে ফলে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, অ্যাসিড, ওকে। বেশ, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন দেখো, নেফ্রিডিয়া নিম্নের কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া কোন প্রাণীর? বা 10টা সবাই ঠিক দিয়েছো, এই জন্য বলছি 10টা ঠিক দিয়েছো। এটা হচ্ছে কেঁচো। বেশ, কেঁচোর হচ্ছে নেফ্রিডিয়া। আচ্ছা, মাকড়সার রেচন অঙ্গের নাম কি? তোমরা বলো মাকড়সা, মাকড়সার রেচন অঙ্গের নাম বলো। আচ্ছা, সিলিয়া, না সিলিয়া তো তোমার গমন অঙ্গ হয়ে যাচ্ছে, সিলিয়া হবে না,
ঠিক আছে, সিলিয়া হচ্ছে না। বেশ, মাকড়সাটা কোশ্চেনে কি আছে নেক্সট? না, ঠিক আছে, মাকড়সাটা নেই। তাহলে মাকড়সাটা আমি বলে দিচ্ছি, মাকড়সা হচ্ছে তোমার কি কক্সাল গ্রন্থি। মাকড়সা এবং কাঁকড়া বিচের হচ্ছে কক্সাল গ্রন্থি। কি? কক্সাল নামটা মনে রাখবে, কক্সাল। ঠিক আছে, কাঁকড়ারও তাই, সেম কক্সাল হলো। আর কেঁচো, জোক, এদের হচ্ছে নেফ্রিডিয়া। ঠিক আছে, আর আরশোলা, ফড়িং, প্রজাপতি, এদের হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। আরশোলা, ফড়িং, প্রজাপতি, ম্যালপিজিয়ান নালিকা। কি না, ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা। এটা হচ্ছে তোমার রেচন অঙ্গ। রেচন অঙ্গের কাজ কি না, আমরা যেসব তোমার কি প্রোটিন, ফ্যাট বা যা কিছুই নিই, সেইগুলো তোমার রক্তের সঙ্গে থাকে, এবং সেই রক্ত যখন কিডনিতে যায়, কিডনি সেই জিনিসগুলোকে ছেঁকে যে দূষিত পদার্থ থাকে সেই দূষিত পদার্থগুলোকে বার করে দেয়। ঠিক আছে, এবং প্রয়োজনীয় জিনিসগুলোকে শুষে নেয়। এটাই তোমার মেনলি আমাদের রেচনের কাজ। ঠিক আছে, নেক্সট, কেঁচোটা তো বলে দিলাম, নেফ্রিডিয়া। এবার আসছি নেক্সট। নেক্সট দেখো 11 নম্বর, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? কক্সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি, ম্যালপিজিয়ান নালিকা, না শিখা কোষ? কোনটি? চিংড়ির, চিংড়ির কোনটি? আচ্ছা, ভেরি গুড, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো একদম, বাহ। এটা হচ্ছে সবুজ গ্রন্থি। কক্সাল গ্রন্থি অলরেডি আমি বলে দিয়েছি যে কক্সাল গ্রন্থি কার, মাকড়সা এবং কাঁকড়ার। আর ম্যালপিজিয়ান নালিকা প্রজাপতির বলে দিয়েছি। শিখা কোষটা কার এটা তোমরা বলো, এটা আমি বলবো না, এই নামটা বলো। শিখা কোষ বা তোমার ফ্লেম কোষ, এটা কাদের রেচন অঙ্গ? শিখা কোষ বা ফ্লেম কোষ, এটা কাদের রেচন অঙ্গ বলো দেখি? হ্যাঁ, একদম কৃমি। শিখা কোষ বা ফ্লেম কোষ হচ্ছে চ্যাপ্টা কৃমি, যেমন ফিতা কৃমি, প্লেনেরিয়াম, এদের হচ্ছে তোমার শিখা কোষ বা ফ্লেম কোষ। তাহলে কৃমি মনে রাখবে, কৃমিদের হচ্ছে ফ্লেম কোষ, যে কোনো ধরনের কৃমি। ঠিক আছে, বেশ। 12 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? নাইট্রোজেন বিহীন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন অ্যান্সার দিলে 10 জন। ভেরি গুড, 10 জন অ্যান্সার দিয়ে দিয়েছে, সবাই ঠিক দিয়েছো। এটা হচ্ছে রজন, রজন বা রেজিন, এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আর নিকোটিন, কুইনাইন, এগুলো আমি দেখি কোশ্চেন দিয়েছি কিনা। আচ্ছা না, ঠিক আছে। নিকোটিন, কুইনাইন, ডাটুরিন, এগুলো সব কিন্তু নাইট্রোজেন যুক্ত। দেখো, উদ্ভিদের যে রেচন পদার্থ আছে সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, আর একটা হচ্ছে কার্বন যুক্ত। তো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনগুলো? যেমন রজন, গন্ধ, তরুক্ষীর। ঠিক আছে, মনে রাখবে। আর কি কি রয়েছে না, নাইট্রোজেন বিহীন কি কি আছে? সেটা হচ্ছে গন্ধ, রজনটা হয়ে গেল, এবং তার সঙ্গে ল্যাটেক্স বা তরুক্ষীর। তরুক্ষীর, গন্ধ মানে কি, যে কোনো ধরনের গাম, ঠিক আছে, আঠা, যেমন সজনে গাছ থেকে যে আঠাটা বেরোয়। আর তরুক্ষীর মানে কি, যেমন ধরো যে পেঁপে গাছের যে রসটা বেরোয়, ঠিক আছে, বা ধুতুরা গাছের যেটা বেরোয়, সেগুলো হচ্ছে তরুক্ষীর। ঠিক আছে, ধুতুরা বলবো না, কাঁঠাল গাছ থেকে যেটা বেরোয়, ঠিক আছে, সাদা রঙের যেটা বেরোয় সেটা হচ্ছে তরুক্ষীর বা ল্যাটেক্স। বেশ। আর নিকোটিন, কুইনাইন, ডাটুরিন, রেসারপিন, এগুলো সমস্ত কিন্তু তোমার হচ্ছে নাইট্রোজেন যুক্ত তোমার কি না রেচন পদার্থ। বেশ, এবার আসছে 13 নম্বর কোশ্চেন। আচ্ছা, নিম্নের কোনটি কার্বন যুক্ত রেচন পদার্থ? তাহলে নাইট্রোজেন বিহীন আমরা দেখেছি, নাইট্রোজেন যুক্ত দেখেছি, আরেকটা হচ্ছে কার্বন যুক্ত। কার্বন যুক্ত রেচন পদার্থ, আগের গুলো আমি বলে দিয়েছি, তাহলে এটা খুব ইজি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 13টা সি। ট্যানিন হচ্ছে তোমার কার্বন যুক্ত রেচন পদার্থ। ঠিক আছে,
আচ্ছা, নাইট্রোজেন যুক্ত প্রাণীদের কি কি আছে না? ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত। এগুলো এগুলো হচ্ছে প্রাণীদের। বেশ। 14 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন উদ্ভিদ বাকল মচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে? সবাই জানে যে আমাদের কোথাও ব্যথা ট্যাথা হলে, বিশেষ করে বুকে ব্যথা হলে, আমরা এই গাছের তোমার ছালটা নিয়ে যাই। খুব উপকারী ছাল, মেডিসিনাল ভ্যালু আছে এটার, খুব ভালো। তো এই গাছটা কি? এটা হচ্ছে অর্জুন গাছ। অর্জুন গাছ কিন্তু বাকল মোচনের মাধ্যমে তার রেচন পদার্থ ত্যাগ করে। ঠিক আছে, তাহলে বাকল মোচন ছাড়া আর কি কি আছে না? পত্র মোচন আছে। পত্র মোচন, পত্র মোচন কি কি আছে? যেমন ধরো শিমুল আছে, শিমুল। দেখো যেগুলো পাতাঝরা গাছ, ঠিক আছে, পাতাঝরা যে গাছগুলো আছে, শিমুল, শিরীষ, আমড়া, একদম ঠিক, শিরীষ, ঠিক আছে, শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ, আমড়া, এই গাছগুলো হচ্ছে পত্রমোচন। বাকল মোচন হচ্ছে কি না? বাকল মোচনের সাহায্যে, বাকল মোচন সেটা হচ্ছে অর্জুন এবং পেয়ারা, অর্জুন, পেয়ারা। আর 3 নম্বর কি? ফল মোচন, বাকি যে গাছগুলো রইলো, যেমন ধরো যে বিশেষ করে যেগুলো সাইট্রিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের যে গাছগুলো আছে, যেমন ধরো তোমার তেঁতুল বলো, বা তোমার আপেল বলো, লেবু বলো, এগুলো সব ফল মোচনের সাহায্যে হয়। ফল মোচন, ঠিক আছে। কি কি আছে ফল মোচনে না? যে গাছগুলো থেকে আমরা সাইট্রিক অ্যাসিড এবং টার্টারিক ও ম্যালিক অ্যাসিড পাই। সাইট্রিক, টার্টারিক, টারিক, আর একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড আপেল থেকে না? ম্যালিক অ্যাসিড যেগুলো থেকে আমরা পাই। ঠিক আছে, তাহলে এই তোমার কি এই 3টে পদ্ধতিতে গাছ তার রেচন পদার্থ ত্যাগ করে। বেশ, নিচের কোনটি থেকে উপক্ষার বা অ্যালকালয়েড পাওয়া যায়? নিচের কোনটি থেকে উপক্ষার বা অ্যালকালয়েড পাওয়া যায়? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে সর্পগন্ধা। এবার সর্পগন্ধা কিসে কাজে লাগে সেটা আমরা পরে দেখছি, এখন বলছি না কারণ কোশ্চেন আছে। নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেন, ধুনো এবং হিং এক ধরনের কি? গন্ধ, রেজিন, না তরুক্ষীর? ধুনো, হিং, 16টা বলো। ধুনো বা হিং, অনেকে আঠা বলছে, কিন্তু মনে রাখবে ধুনো বা হিং আঠা নয়। ধুনো বা হিং হচ্ছে তোমার কি এক ধরনের আহ রেজিন, রজনের উদাহরণ। ঠিক আছে, এবং এই যে ধুনো বা হিং, এটা কি না তোমার ওই রজনের সঙ্গে কি মেনলি গন্ধ, গামের মিশ্রণ, কিন্তু এটাকে তোমার রজনের ভাগেই কিন্তু ফেলা হয়। আর এটাকে অনেকে গন্ধ রজনও বলে। ঠিক আছে, ধুনো বা হিংকে গন্ধ রজনও বলা হয়। ঠিক আছে, তাহলে গন্ধ বা রজনও বলতে পারো, মানে দুটোই হবে। যে এই যে একে কি বলা হয় না তোমার গন্ধ রজন বলা হয়, গন্ধ রজন বলা হয়। মানে রজনের অনেকগুলো ভাগ আছে, যেমন কঠিন রজন, অলীয় রজন এবং গন্ধ রজন। তো গন্ধ রজনের ভাগে এই ধুনো বা হিংটা পড়ছে। বেশ, বেশ। সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় কুইনাইন, নিকোটিন, ডাটোরিন, না রেসারপিন? সর্পগন্ধা গাছের মূল, অনেকে এ বলছো, সর্পগন্ধা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়।
অনেকে ডি বলেছো। বেশ, ডি যারা বলছো তারা একদম ঠিক বলছো। সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। ঠিক আছে, এবং এই রেসারপিন হচ্ছে একটা ক্ষারক বা উপক্ষার বা অ্যালকালয়েড। হ্যাঁ, এবং এগুলো নাইট্রোজেন ঘটিত। প্রোটিন ভেঙে এই উপক্ষারটা সৃষ্টি হয়। এবং মনে রাখবে এই উপক্ষার জলে অদ্রবণীয় এবং অ্যালকোহলে দ্রবণীয়। ঠিক আছে, তাহলে উপক্ষার জলে এদিকে তোমার মেশানো যায় না, জলে অদ্রবণীয় ও অ্যালকোহলে অ্যালকোহলে দ্রবণীয়। ঠিক আছে, বেশ। ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় কি? সিনকোনা গাছের মূল, সর্পগন্ধা গাছের মূল, সিনকোনা গাছের ছাল, সর্পগন্ধা গাছের ছাল। দেখো এটা একটা কনফিউজিং অপশন, কারণ কনফিউজিং এই কারণেই, কারণ আমরা জানি ম্যালেরিয়া ওষুধ তৈরিতে সিনকোনা গাছ ব্যবহৃত হয়। এবার মূল না ছাল যদি তুমি ভালো করে না জানো তাহলে কিন্তু হবে না। বা অনেকে ঠিক অ্যান্সার দিয়েছো। আহ, ঠিক আছে, সবাই মোটামুটি ঠিক অ্যান্সারই দিয়েছে। এটা হচ্ছে সিনকোনা গাছের ছাল। সিনকোনা গাছের ছাল থেকে তোমার ম্যালেরিয়ার যে ওষুধ সেটা তৈরি হয়। কি ওষুধ সেটা কি কোশ্চেন আছে? পরে দেখি যদি আছে তাহলে করবো না। আচ্ছা, নেই। তাহলে সিনকোনা গাছের ছাল থেকে তৈরি হয় ম্যালেরিয়ার ওষুধ। ওষুধটার নাম বলো, কি পাওয়া যায়? কি পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে? কোন ওষুধটা তৈরি হয়? নাম কি? ওষুধটার নাম বলো। একদম ঠিক, কুইনাইন। কুইনাইন হচ্ছে সেই ওষুধটা। কুইনাইন মিক্সচার দেওয়া হয় ম্যালেরিয়ার সময়। রেসারপিন ব্যবহৃত হয় কি, কিসের জন্য? ব্যথা বেদনা উপশম করতে, হাঁপানির ওষুধ তৈরিতে, পেটের ব্যথা দূর করতে, উচ্চ রক্তচাপ কমানোর জন্য। ঠিক বলেছো একদম। এটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর জন্য। ঠিক আছে, আর রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে। তাহলে রেসারপিন কোথায় পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা মূল থেকে। মনে রাখবে, সর্পগন্ধার মূল থেকে রেসারপিন পাওয়া যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা করে নি, তারপর আর কিছু পয়েন্ট থেকে বলে দিচ্ছি। হাঁপানির ওষুধ তৈরিতে কি ব্যবহৃত হয়? কি হয়? ঠিক বলেছো, সেটা হচ্ছে ডাটুরিন। আচ্ছা, ডাটুরিন কোথা থেকে পাওয়া যায়? ডাটুরিন কোথা থেকে পাওয়া যায়? কোন গাছ থেকে পাওয়া যায়? ঠিক, ধুতুরা গাছ। ধুতুরা গাছের পাতা এবং ফল। পাতা ও ফল। বেশ, কুইনাইন তো হয়ে গেল তোমার। তোমার কি হলো, সিনকোনা গাছ। আর স্ট্রিকনিন পাওয়া যায় কুচেলা গাছের বীজ থেকে। কুচেলা বা নাক্স ভূমিকা গাছের বীজ থেকে। রেসারপিন হয়ে গেল সর্পগন্ধা গাছের মূল থেকে। কুইনাইন হয়ে গেল, স্ট্রিকনিন হয়ে গেল। বাকি রইল কি? মরফিন। মরফিন কোথা থেকে পাওয়া যায় বলো? মরফিন, এই মরফিন কিসের জন্য ব্যবহৃত হয়? ব্যথা বেদনা উপশমের জন্য। মরফিন, মরফিন কোথা থেকে পাওয়া যায়? কে একজন? পপি সিড, ঠিক। আফিং গাছ, মানে পপি সিডই বলতে পারো, পোস্ত গাছ। মরফিন হচ্ছে
পপি সিড বা আফিং গাছ, আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে। মানে তোমরা যদি পোস্ত চাষ দেখে থাকো তাহলে দেখবে যে কাঁচা ফলের ত্বকগুলোকে কি হয়, কেটে কেটে ব্লেড দিয়ে হালকা করে চিড়ে ওখান থেকে তোমার ওর যে রসটা সেটা বার করা হয়, ঠিক আছে। তাহলে সেখান থেকে কি তৈরি হয়, মরফিন তৈরি হয়। কিন্তু এই মরফিনটা কি না শুধুমাত্র যে ব্যথা বেদনা উপশম করে তা নয়, এটা কিন্তু তোমার কি নেশার জিনিস হিসেবেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, ঠিক আছে। ওই জন্য এই মরফিন গাঢ় নিদ্রার ওষুধ হিসেবেও মাঝে মাঝে ব্যবহৃত হয়। বেশ, মরফিন হয়ে গেল, বাকি রইল নিকোটিন। নিকোটিন কোথা থেকে পাওয়া যায় বলো নিকোটিন? একদম ঠিক বলেছো, নিকোটিন পাওয়া যায় তোমার তামাক গাছের পাতা থেকে, টবেকো। আচ্ছা, এই তামাক চাষে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তামাক গাছের পাতা, তামাক চাষে না, তামাক চাষে কি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, অন্ধ্রপ্রদেশ। আর পশ্চিমবঙ্গের কোন রাজ্যে হয় তামাক চাষটা? খুব ভালো, পশ্চিমবঙ্গের কোন রাজ্য? আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যতদূর সম্ভব কোচবিহার কি? একটু দেখবে তো, কোচবিহার বোধহয়। পশ্চিমবঙ্গের কোচবিহার প্রথম স্থান অধিকার করেছে মনে হয়, যতদূর সম্ভব। তাহলে দেখো আমাদের মোটামুটি কুইনাইন, রেসারপিন, ডাটুরিন, নিকোটিন, স্ট্রিকনিন, মরফিন, ক্যাফিন, ক্যাফিনটা হলো না কফি গাছের বীজ, নাম শুনে বুঝতে পারবে। তাহলে সমস্ত যে তোমার উপক্ষার আছে বা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ আছে সেগুলো কভার হয়ে গেল, তাদের উৎস দেখলাম, তাদের কি কাজে লাগে সেটাও দেখলাম, ঠিক আছে। বেশ, কোচবিহার ঠিক বলেছো, কোচবিহার, কোচবিহার হচ্ছে প্রথম। নেক্সট এবার তোমার কি মানুষের যে রেচন পদ্ধতি বা প্রাণীর রেচন পদ্ধতি বলতে পারো, সেটা আমরা দেখব। বেশ, বৃক্ষের গঠনগত ও কার্যগত একক, প্রথম শুরু হলো বৃক্ষের গঠনগত কার্যগত একক। খুব সহজ কোশ্চেন, ইজি কোশ্চেন, কিন্তু বারবার আসে এক্সামে, বারবার কিন্তু এক্সামে আসে। ঠিক বলেছো, এটা হচ্ছে নেফ্রন। নেফ্রন হচ্ছে তোমার আমাদের যে কিডনি আছে, যেটা রেচনে মূল ভূমিকা পালন করে, সেটা তোমার তার মূল একক হচ্ছে গঠনগত কার্যগত একক হচ্ছে বৃক্ক। এছাড়াও তোমার কিডনি ছাড়াই, বৃক্ক ছাড়াও তোমার আমাদের যে দেহ ত্বক আছে সেখান থেকে ফুসফুস, যকৃৎ, এগুলো কিন্তু আমাদের রেচনে সহায়তা করে। এবং রেচনে কি বেরিয়ে আসে না, অপচিতি বিপাকের ফলে যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড আছে, নাইট্রোজেন ঘটিত যে পদার্থগুলো আছে, সেগুলো তোমার আমাদের মূত্র এবং ঘামের মাধ্যমে বেরিয়ে আসে। কারণ দেখবে আবার কিডনি যদি ফাংশন না করে, তো আমাদের বডিতে কিন্তু কি হয়, ওই যে খারাপ পদার্থগুলো সেগুলো মিশে যায় এবং তার ফলে আমাদের কি হয় না, তোমার গোটা বডিতে ইনফেকশন হয়ে যায় এবং বডি প্রায় ফুলে ওঠে, ঠিক আছে। এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে কৃত্রিম সিস্টেম অবলম্বন করছি সেটা হচ্ছে ডায়ালিসিস। ডায়ালিসিসের মাধ্যমে আমরা কি করি না, আমাদের রক্তকে পরিশ্রুতকরণ করি, যাদের কারা করে না, যাদের বৃক্ক, যেটা কিডনি ঠিকঠাক ফাংশন করে না, ঠিক আছে। বেশ, আমাদের প্রতিটি কিডনিতে প্রায় 10 লক্ষের কাছাকাছি নেফ্রন আছে, যারা প্রতিনিয়ত কি করছে, আমাদের যে রক্ত তাকে পরিশ্রুতকরণ করছে। বেশ, নেক্সট দেখো হেনলি লুপের আকৃতি কেমন। এই হেনলি লুপ কোথায় থাকে না, এই হেনলি লুপ কিন্তু নেফ্রনেই থাকে। তাই এটা হচ্ছে ইউ আকৃতির, ইউ আকৃতির হচ্ছে এই হেনলি লুপ। সবাই ঠিক বলেছো। বেশ, নেফ্রনের কোন অংশটি, 23 নম্বর কোশ্চেন দেখো, রক্তের দূষিত পদার্থগুলিকে পরিশ্রুত করে? নেফ্রনের কোন অংশটি?
কোন অংশটি? এটা একটু টাফ কোশ্চেন। বেশ, সবাই কি অ্যান্সার দিয়েছো? অনেকে বার্মান ক্যাপসুল বলেছো। আচ্ছা, একজন 23-এরটা বি বলেছো, সে ঠিক বলেছে, এটা হচ্ছে গ্লোম্যারিউলাস। গ্লোম্যারিউলাস কি করে? না, রক্তের দূষিত পদার্থগুলিকে পরিশ্রুত করে। আর বার্ম্যান ক্যাপসুলের কাজ হচ্ছে এই গ্লোমেরুলাসকে ঢেকে রাখা এবং পরিশ্রুত তরলকে বৃক্কীয় নালিকায় পৌঁছানো। ঠিক আছে? আর এই যে হেনলি লুপ বললাম, এর খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা হচ্ছে এ কি করে জল এবং সোডিয়াম আয়নকে তোমার পরিশ্রুত করে। ঠিক আছে? কি করে? জল ও সোডিয়ামকে বিশোষণ করে। ঠিক। বেশ, এখান থেকে আর কিছু নেই, মোটামুটি এইটুকুই আর কি। আর মনে রাখবে যে তোমার কি এই রেচনের সঙ্গে একটা শব্দ যুক্ত আছে, সেটা হচ্ছে অর্নিথিন চক্র। ঠিক আছে? রেচনের সঙ্গে একটা তোমার সাইকেল যুক্ত আছে, সেটা হচ্ছে অর্নিথিন চক্র। এখানে কি হয় না, এখানে অ্যামোনিয়া যকৃতে এসে ইউরিয়াতে পরিণত হয়। ঠিক আছে? তারপর সেটা বেরিয়ে যায়। মনে রাখবে অর্নিথিন চক্র। তাহলে এই যে মানুষের বৃক্ক আছে, এখান থেকে নেফ্রনটাই দেয়, একটাই কোশ্চেন দেয়, গঠনগত কার্যগত একক। এর ভেতরে মানে তোমার বৃক্কীয় নালিকা বলো, ম্যালপিজিয়ান কর্পাসেল বলো, গ্লোমেরুলাস, বার্ম্যান ক্যাপসুল বলো, এগুলোতে কিন্তু প্রবেশ করে না। যদিও দু একটা কোশ্চেন আমি করে নিলাম। বেশ, অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছ দেখছি। 24-এরটা অনেকেই ঠিক অ্যান্সার দিয়েছো, কিন্তু বেশিরভাগ অ্যান্সার আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক হয়নি। একটা, একজন, দুজন, তিনজন, তিনজন আপাতত ঠিকঠাক অ্যান্সার দিলে। চারজন, চারজন, পাঁচজন, হ্যাঁ পাঁচজন ঠিক অ্যান্সার দিয়েছো। সেটা কি হচ্ছে? এটা হচ্ছে অক্সিজেনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। ঠিক আছে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিজেনের রাসায়নিক নাম। এবং কৃত্রিম যে অক্সিন হরমোন থাকে, সেটাকেও কিন্তু কি বলা হয়? সেটাকেও কিন্তু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডই বলা হয়। এবং এর কাজটা কি? এর কাজটা আমরা এখন বলছি না, কারণ এর কাজ সম্পর্কে কোশ্চেন আছে নেক্সট। ঠিক আছে? আর আইপিএ হচ্ছে ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। এই আইপিএটা কি না, এই আইপিএটা কিন্তু একটা হচ্ছে তোমার কৃত্রিম হরমোন, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে? আর NAA কি? সেটা হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড হচ্ছে IBA, যেগুলো পরে আমরা দেখছি। আমরা কোন চ্যাপ্টারে এলাম? আমরা হরমোনের চ্যাপ্টারে চলে এলাম। হরমোন আমাদের তোমার কি করে না, হরমোনের মেনলি হচ্ছে হরমোন প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েড ধর্মী জৈব রাসায়নিক একটা পদার্থ, যার বিভিন্ন রকম কাজ রয়েছে, যেমন আমাদের বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে? বা তোমার বলো বৃদ্ধির ক্ষেত্রে বলো, বা তোমার আমাদের বিভিন্ন আমাদের তোমার কি হয় যে আমাদের গ্রোথ হয়, সমস্ত কাজে কিন্তু হরমোন লাগে। ঠিক আছে? তাহলে বীজহীন ফল উৎপাদনের নেক্সট, হ্যাঁ, নিম্নের কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, গ্রোথের জন্য দায়ী? বাহ, এটা হচ্ছে অক্সিন হরমোন, সবাই সেটা জানো। এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় প্রতিটা এক্সামে কিন্তু দেয়, যে কোন হরমোন উদ্ভিদের তোমার কি হয় বৃদ্ধির জন্য লাগে। সেটা হচ্ছে অক্সিন। জিব্বারেলিনের কাজ কি সেটা আমরা দেখব। বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন ব্যবহৃত হয়? বীজহীন ফল উৎপাদন, বীজহীন ফল উৎপাদন, 26-এরটা। বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন ব্যবহৃত হয়? দেখো, এখানে অনেকে বলছো, বলতে পারো, কিন্তু মেনলি বীজহীন ফল উৎপাদনে কাজে লাগে সেটা হচ্ছে অক্সিন হরমোন। 26 এটা বি,
জিব্বারেলিন সাময়িক সহায়তা করে, মানে অক্সিন অক্সিন মুখ্য ভূমিকা গ্রহণ করে, জিব্বারেলিন তার পাশাপাশি থাকে, ঠিক আছে। তাহলে বীজহীন ফল উৎপাদনে সর্বাধিক ভূমিকা পালন করে অক্সিন, এটাও কিন্তু অক্সিন হবে। তাহলে অক্সিন হরমোনের কাজ অনেকগুলো, যেমন বীজহীন ফল উৎপাদন নাম্বার 1, নাম্বার তোমার 2 হচ্ছে কলম তৈরিতে কাজে লাগে, যেমন ধরো আমাদেরকে একটা গাছের সঙ্গে আরেকটা গাছ জুড়ে দিয়ে কলমি গাছ করি, সেটা তৈরিতে কাজে লাগে। আগাছা দমনে কাজে লাগে, হ্যাঁ। তোমার পাতা ফুল ফলের অকাল পতন রোধে কাজে লাগে, ক্ষত নিরাময়ে কাজে লাগে। এগুলো হচ্ছে তোমার অক্সিন হরমোনের তোমার ব্যবহারিক প্রয়োগ, ঠিক আছে। বেশ, নেক্সট দেখো 27 নাম্বার, বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে কোন হরমোন, এটা এই কোশ্চেনটা এসেছিল WBCS 2023 প্রিলিমসে, ঠিক আছে। বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে কোন হরমোন ব্যবহৃত হয়? মনে রাখবে, এখান থেকে কিন্তু ওরা যদি কোশ্চেন দেয়, এমন কোশ্চেন তারা দেবে যেটা কিন্তু ওই হরমোনটাই করতে পারে, আর কেউ করতে পারে না। যেমন বীজের সুপ্তদশা ভঙ্গ করতে কে কাজে লাগে, সেটা হচ্ছে তোমার সি জিব্বেরেলিন। জিব্বেরেলিন হরমোন কি করে, বীজের তোমার সুপ্তদশা ভাঙে। এই কোশ্চেনটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট। তাহলে অক্সিন বীজহীন ফল উৎপাদন করতে এবং উদ্ভিদের বৃদ্ধিতেও কাজে লাগে, আর জিব্বেরেলিন কি করে, বীজের সুপ্তদশা ভঙ্গ করে এবং কি করে, ফুল ফোটাতে সাহায্য করে। তাছাড়াও এর কি কাজ, ফুল পরিস্ফুটন। এটা কি কোশ্চেনে থাকতে পারে, ওই জন্য আমি দিয়ে দিলাম তাই, ঠিক আছে। নিম্নের কোনটি নাইট্রোজেন বিহীন হরমোন, অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন সবগুলি। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং একটু টাফ কোশ্চেন, একটু টাফ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। নাইট্রোজেন বিহীন, একজনই অ্যান্সার দিয়েছো 28টা, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 28টা গেস করো, গেস করো, এইখানে গেস করে না হয় এক্সামে, তাহলে কি হবে, গেসের যে পাওয়ারটা বাড়বে। দেখো, একমাত্র নাইট্রোজেন বিহীন হরমোন হচ্ছে, সেটা হচ্ছে জিব্বেরেলিন, ঠিক আছে। 28-এর অ্যান্সার হচ্ছে বি। অক্সিন এবং সাইটোকাইনিন এগুলো হচ্ছে তোমার কি, নাইট্রোজেন যুক্ত, ঠিক আছে। এবং তোমার কি, যেমন সাইটোকাইনিন হচ্ছে পিউরিন জাতীয়, ঠিক আছে। কাইনিন পিউরিন জাতীয় তোমার একটা হরমোন, যেটা নাইট্রোজেন আছে যেটাতে। তাহলে অ্যান্সার কি হবে, নাইট্রোজেন বিহীন, সেটা হচ্ছে জিব্বেরেলিন। হরমোন থেকে প্রচুর কোশ্চেন আছে। অক্সিন কোথা থেকে উৎপন্ন হয়, বীজ থেকে, ফল থেকে, কাণ্ড ও মুকুলের অগ্রভাগ থেকে, বীজপত্র থেকে। এটাও টাফ কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, টাফ হলেও ইম্পর্টেন্ট। অক্সিন কোথা থেকে উৎপন্ন হয়? অক্সিন মেনলি উৎপন্ন হয় কি না, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা, যেখান থেকে উদ্ভিদ ভেঙে যায়, ঠিক আছে, যে জায়গা থেকে ভাঙতে শুরু করে, সেটা হচ্ছে তোমার অক্সিনের উৎপত্তি স্থল। কোথা থেকে ভাঙতে শুরু করে, অবভিয়াসলি কাণ্ড এবং মুকুলের অগ্রভাগ থেকে। তো হ্যাঁ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। চরণ প্রসাদ, রিম্পা, বাসন্তী, দিশা, বিপাশা, অর্পিতা, সুপর্ণা, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। কাণ্ড এবং মুকুলের যে অগ্রভাগ, সেখান থেকে অক্সিন উৎপন্ন হয়। আচ্ছা, আর কিছু কোশ্চেন এখানে না, এবার আসি। আচ্ছা, বীজ থেকে কোন কোন হরমোন উৎপন্ন হয়, বীজ এবং ফল থেকে। বীজ মানে পরিপক্ক বীজ, ঠিক আছে, পরিপক্ক বীজ থেকে কোন হরমোন উৎপন্ন হয়? পরিপক্ক বীজ থেকে উৎপন্ন হয় তোমার কি না, জিব্বেরেলিন, জিব্বেরেলিন বা জিব্বারেলিন, যা বলে বলো, জিব্বারেলিন, ঠিক আছে। আর তোমার কি, ফল থেকে কি উৎপন্ন হয়, ফল থেকে উৎপন্ন হয় সাইটোকাইনিন, ঠিক আছে, ফল থেকে উৎপন্ন হয় সাইটোকাইনিন।
সাইটোকাইনিন। ঠিক আছে, আর বীজপত্র থেকে উৎপন্ন হয় জিববেরেলিন, বীজপত্র থেকেও কিন্তু জিববেরেলিন উৎপন্ন হয়। বেশ, নেক্সট দেখো 30-এরটা, পুষ্প পরিস্ফুটন নিয়ন্ত্রণ করতে কোন কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়? পুষ্প পরিস্ফুটন নিয়ন্ত্রণ মানে ফুল ফোটাকে নিয়ন্ত্রণ করতে কোন কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। দেখো আইবিএ এবং আইডবলএ এই দুটো তোমার কি সাধারণত বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়, বীজবিহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে এই দুটো যে ব্যবহৃত হয় এটা হচ্ছে বীজহীন ফল, বীজহীন ফল। ঠিক আছে, বীজহীন ফলে ব্যবহৃত হয়। আর আইপিএ তোমার কিসে ব্যবহৃত হয়? আইপিএটা সাধারণত তোমার আগাছা দমনে ব্যবহৃত হয়। ঠিক আছে, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। বেশ, আর এন ডবল এ এটা কিসে ব্যবহৃত হয়? এটা তোমার পুষ্প পরিস্ফুটনে ব্যবহৃত হয়। ঠিক আছে, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে তোমার পুষ্প পরিস্ফুটনে ব্যবহৃত হয়, মনে রাখবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম ওই জন্যই কিন্তু বলে দিলাম। ঠিক আছে, বেশ। আচ্ছা, এখানে এত কিছু বলছি, একটা কোশ্চেন বারবার দেয় যে ফল পাকাতে কোন কেমিক্যাল ব্যবহৃত হয়? ফলকে পাকাতে, ফলকে পাকাতে কোন কেমিক্যাল ব্যবহৃত হয়? বলো, ফল পাকাতে কোন কেমিক্যাল ব্যবহৃত হয়? ফল পাকাতে হ্যাঁ কার্বাইড ব্যবহৃত হয়। কার্বাইডটা কিসে? ইথিলিনের একটা রূপ না? ঠিক। আর অ্যাসিটিলিন কি কাজে ব্যবহৃত হয় বলো তো? অ্যাসিটিলিন একটা নাম শুনেছিলাম, তাহলে এটা হচ্ছে ইথিলিন, ফল পাকাতে। বা কার্বাইড অর কি হয়? কার্বাইড, কার্বাইড কিসে ব্যবহৃত হয়? ফল পাকাতে। বেশ, এবার চলে যাই আমরা 31 নম্বর কোশ্চেনে। নিম্নের, এবার চলে আসছে প্রাণী হরমোন। নিম্নের তোমার কোনটি একটি অনাল গ্রন্থি? কোনটি অনাল গ্রন্থি? কোনটি অনাল মানে যার কোনো নালী নেই, ঠিক আছে, বা যেটাকে আমরা এন্ডোক্রিন গ্ল্যান্ডও বলি। এন্ডোক্রিন, এন্ডোক্রিন অনাল মানে কি? আহ নালী নয়, মানে যে গ্রন্থি, এই যেসব গ্রন্থির ক্ষরিত রস বা হরমোন নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, সেগুলো হচ্ছে অনাল বা অন্তঃক্ষরা বা এন্ডোক্রিন গ্ল্যান্ড। কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি? আচ্ছা, অনেকে ডি বলছো, বাট ডি একটা স্পেশাল টাইপ অফ গ্রন্থি, সেটা আমি পরে বলছি। ঠিক আছে, ডি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ গ্রন্থি। এখানে অ্যান্সারটি কি হবে? থাইরয়েড। মনে রাখবে থাইরয়েড হচ্ছে একটা অনাল গ্রন্থি। আচ্ছা, থাইরয়েড হচ্ছে অনাল গ্রন্থি। গ্রন্থিগুলো লাস্ট টাইমে বলে দিচ্ছি। থাইরয়েড হচ্ছে অনাল গ্রন্থি, মানে ওই গ্রন্থিতে রসটা ক্ষরিত হয়ে ওখানেই তোমার মিশে যায়, এটা হচ্ছে তোমার একটা অনাল গ্রন্থির উদাহরণ। ঠিক আছে, বেশ। আর বাকি যেগুলো রয়েছে লালা গ্রন্থি, যকৃৎ, এইটা হচ্ছে তোমার, এই দুটো গ্রন্থি হচ্ছে সনাল গ্রন্থি, মানে হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড, সনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি, সনাল গ্রন্থি। ওকে, বেশ। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। মানব দেহের সব থেকে ছোট গ্রন্থি কোনটি? দেখো মানব দেহের সব থেকে ছোট গ্রন্থি, এখানে যদি
অ্যান্সারটা তোমরা দাও, তারপরে আমি বলছি। এবার এসছিল তোমার মানবদেহের সব থেকে বড় এবং ছোট গ্রন্থি কোনটা, আর বিসিএস কোন পিএসসি কোন অ্যান্সারটা নিয়েছে সেটাই আমি বলছি, এবং সেটাই আমি দেখলাম গুগলে যে সব থেকে ছোট গ্রন্থি ওটাই রয়েছে। 32-এর বি, হ্যাঁ যারা বি বলছো তারা ঠিক বলছো, পিনিয়াল গ্ল্যান্ড। দেখো পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সব থেকে ছোট গ্রন্থি, কিন্তু যদি বলে সবচেয়ে ছোট অনাল গ্রন্থির উদাহরণ, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, সবচেয়ে ছোট অনাল গ্রন্থি, সবচেয়ে ছোট অনাল গ্রন্থি সেটা হচ্ছে কি, পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সব থেকে ছোট তোমার গ্রন্থি। আচ্ছা, বড় গ্রন্থির উদাহরণ আছে না, নেই। আচ্ছা তোমরা বলো যে সব থেকে বড় গ্রন্থির উদাহরণ কি, সব থেকে বড় গ্রন্থি কোনটা? লার্জেস্ট গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড, গ্ল্যান্ড, ঠিক একদম ঠিক বলেছো, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের লিভার। ঠিক আছে, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। মনে রাখবে লিভারের একটা বিশেষ রোগ আছে, মানে লিভার যখন খারাপ হয়ে যায় তখন কি একটা হয় ফ্যাটি লিভার, আর একটা কি হয় লিভার সিরোসিস। মানে লিভারের যে ক্যান্সারটা হয় সেটাকে বলা হয় লিভার সিরোসিস। ঠিক আছে, লিভার সিরোসিস। এই লিভার সিরোসিস যদি খুব মারাত্মকভাবে হয়ে যায় তাহলে কিন্তু সেই লিভারকে আর ঠিক করা যায় না। তাহলে লিভার সিরোসিস হচ্ছে, সিরোসিস রোগটি লিভারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, বেশ। এবার দেখো যেটা আমি বলছিলাম, যে নিম্নের কোনটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ? পেপটিক গ্রন্থি, যকৃৎ, ডিম্বাশয় না থাইরয়েড? কোনটি তোমার একটি মিশ্র গ্রন্থির উদাহরণ? মানে কি, এখানে অনাল এবং সনাল দুই রকমের গ্রন্থির সমন্বয়ে এরা গঠিত হয়েছে, দুই রকমের গ্রন্থির সমন্বয়ে এরা গঠিত হয়েছে। কি হবে? কজন অ্যান্সার দিলে? মাত্র একজন, দুজন, তিনজন, চারজন। বাকিরা অ্যান্সার দাও, বাকিরা অ্যান্সার দাও। রিম্পা, সুনিতা, অনু, অর্পিতা, অর্পিতা অ্যান্সার দিয়েছে, বাসন্তী, চরণ প্রসাদ, সুপর্ণা, সুপর্ণা দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তো এটা কি অ্যান্সার হবে? এটা হচ্ছে ডিম্বাশয়। মনে রাখবে ডিম্বাশয় এবং শুক্রাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, অগ্নাশয় এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে এর সঙ্গে কি যুক্ত হবে? শুক্রাশয় আর অগ্নাশয়, অগ্নাশয়। ঠিক আছে, যেটা প্যাঙ্ক্রিয়াস বলি। ঠিক আছে, শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয় এগুলো হচ্ছে তোমার কি মিশ্র গ্রন্থি। এরপর দেখো নিম্নের কোনটি একটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ? বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ, পিটুইটারি, থাইরয়েড, সিবেসিয়াস গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, এখানে দুটো গ্রন্থি কিন্তু তোমার বহিঃক্ষরা হবে, একটা হচ্ছে তোমার কি সিবেসিয়াস এবং তার সঙ্গে অ্যাড্রিনাল, বোথ হবে অ্যান্সার। ঠিক আছে, সি অ্যান্ড ডি বোথ। এখানে একটা ই অপশন দিই যদি আমি, তাহলে এটা হবে সি অ্যান্ড ডি বোথ, এই দুটোই কিন্তু তোমার কি না বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। ঠিক আছে, বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। বেশ, সিবেসিয়াস হচ্ছে কি ঘর্মগ্রন্থি। এবার আমি তোমার লিখে দিচ্ছি যে কোনগুলো অন্তঃক্ষরা কোনগুলো বহিঃক্ষরা। এক নম্বর হচ্ছে কি অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, অনাল। ঠিক আছে, কি কি? পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল। ঠিক আছে, আচ্ছা অ্যাড্রিনালটা না, অ্যাড্রিনালটা হবে না, অ্যাড্রিনালটা হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হবে কিন্তু, যেটা আমি করেছিলাম সিটাই হবে অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে তোমার সি অ্যান্সার, 34 এটা হচ্ছে সি অ্যান্সার। তো অনাল গ্রন্থি কোনগুলো? পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল। কি কি?
পিটুইটারি, থাইরয়েড এবং তার সঙ্গে কি অ্যাড্রিনাল, এগুলো হচ্ছে অনাল গ্রন্থি, অ্যাড্রিনাল। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সনাল গ্রন্থি। কি কি? এই প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লালাগ্রন্থি, পেপটিক গ্রন্থি, যকৃৎ, হ্যাঁ, অগ্নাশয়। তো যকৃৎ এবং অগ্নাশয় আমি লিখছি, লালাগ্রন্থি এবং তোমাদের যে আমাদের পেপটিক গ্রন্থি আছে এগুলো তোমাদের মনে থাকবে। তাহলে কি হচ্ছে, যকৃৎ হচ্ছে একটা, একটা হচ্ছে তোমার কি না অগ্নাশয়, অগ্নাশয়। অগ্নাশয়, ঠিক আছে। আর মিশ্র গ্রন্থি আমি আগেই বলে দিয়েছি, এটা লিখছি না, সেটা হচ্ছে শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়। বেশ, অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি এবং বহিঃক্ষরা দুটোর ক্যাটাগরিতে কিন্তু ফেলা যায়, যেহেতু তোমার এগুলো মিশ্র গ্রন্থি। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, নিম্নের কোনটি একটি স্থানীয় বা লোকাল হরমোন? স্থানীয় বা লোকাল হরমোন। স্থানীয় বা লোকাল হরমোন। দেখো, চিন্তা করো, অনেকে অ্যান্সার দিচ্ছে ইনসুলিন, অনেকে অ্যান্সার দিচ্ছে ইনসুলিন। ইনসুলিন যেখানে ক্ষরিত হয় সেখানে কি থাকে? অগ্নাশয়ে ক্ষরিত হয়ে ইনসুলিন কিন্তু আমাদের যকৃৎ বা তোমার আরো যে পার্টস রয়েছে সেখানে কিন্তু চলে যায়, তাহলে ইনসুলিনটা হবে না। আর এসিটিএইচ কিন্তু এটা কিন্তু ক্ষরিত হয়ে, ব্রেন থেকে ক্ষরিত হয়ে অন্য জায়গায় যায়, তাহলে এটাও হবে না। জিটিএইচও তাই। এখানে কি হবে? হিস্টামিন। এই হিস্টামিন হরমোন হচ্ছে একটা স্থানীয় বা লোকাল হরমোন। এছাড়াও কি টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো সমস্ত কিন্তু তোমার কি হচ্ছে একটা করে লোকাল হরমোন। ঠিক আছে, বেশ। তাহলে এরপর দেখো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরিত হয় কোথা থেকে? পিটুইটারি গ্রন্থি, অগ্নাশয় থেকে, থাইরয়েড থেকে, অ্যাড্রিনাল থেকে। এগুলো তো খুব এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, আশা করি সবাই পারবে। এটা 36এরটা, 36এর অ্যান্সারটা কি হবে? খুব ছোট্ট একটা তোমার মানে একে কি বলা হয়? পিটুইটারি যে গ্ল্যান্ড থাকে একে বলা হয় কি? মাস্টার অফ অল গ্ল্যান্ড। তাহলে পিটুইটারি যে গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড, pituitary gland is known as, gland is known as master of all gland, all gland। কারণ কি, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ এবং অনেকগুলি হরমোন ক্ষরিত হয়। তাহলে মাস্টার অফ অল গ্ল্যান্ড তার মানে কি? এসিটিএইচ ক্ষরিত হয় তোমার পিটুইটারি গ্রন্থি থেকে। ঠিক আছে, পিটুইটারি থেকে এসিটিএইচ ক্ষরিত হয়। বেশ, আচ্ছা, পিটুইটারি থেকে আর কি কি ক্ষরিত হয় আমি তোমাদের একটু বলে দিই। পিটুইটারি থেকে ক্ষরিত হয়, দেখো তোমার এসিটিএইচ ক্ষরিত হয়, যেমন অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন ক্ষরিত হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয়, জিটিএইচ ক্ষরিত হয়, এফএসএইচ ক্ষরিত হয়। এইভাবে তোমার অনেকগুলো হরমোন কিন্তু তোমার পিটুইটারি যে গ্ল্যান্ড আছে সেখান থেকে ক্ষরিত হয়। তাই এই হরমোন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো, জিটিএইচ হরমোন যেটা পিটুইটারি থেকে ক্ষরিত হয় তার ফুল ফর্ম কি? গ্রোথ ট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, জিওট্রপিক হরমোন, গ্রোথ হরমোন। তার ফুল ফর্ম কি? সবাই আশা করি পারবে এটা। বাহ, এটা সবাই ঠিক আছে দিয়েছো। এটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ের যে বৃদ্ধি এবং কার্যকারিতা সেটা নিয়ন্ত্রণ করে কে? এই গোনাডোট্রপিক হরমোন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, নেক্সট দেখো, ইনসুলিন হরমোন ক্ষরণ হয় কোথা থেকে?
অগ্নাশয়ের আলফা কোষ, অগ্নাশয়ের গামা কোষ, অগ্নাশয়ের বিটা কোষ, অগ্নাশয়ের থিটা কোষ। কোথা থেকে ক্ষরিত হয় ইনসুলিন? কজন অ্যান্সার দিলে? একজন, দুজন, তিনজন, চারজন অ্যান্সার দিয়েছো। যারা অ্যান্সার দিয়েছো তারা ঠিক দিয়েছো, এটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে। আচ্ছা, যারা অ্যান্সার দিচ্ছ না, হয়তো ভাবছো এগুলো খুব সহজ কোশ্চেন, তাদের জন্য একটা কোশ্চেন রয়েছে যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন, তাহলে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি ক্ষরিত হয় তোমরা বলো, এটা বলো দেখি। যারা আর কি একটু ভাবছো যে এগুলো পারবো সহজ কোশ্চেন, তারা বলো অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি ক্ষরিত হয়। অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি ক্ষরিত হয় এবং অগ্নাশয়ের তোমার কি ডেল্টা কোষ থেকে কি ক্ষরিত হয়। আলফা কোষটা বলো অগ্নাশয়ের কি ক্ষরিত হয়, কেউ বলতে পারবে? বেশ, ওটা আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে গ্লুকাগন। নাম শুনে থাকবে, গ্লুকাগন, ইনসুলিনের ভাই গ্লুকাগন। ঠিক আছে, গ্লুকাগন ক্ষরিত হয়। এবং অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে কি ক্ষরিত হয়, সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, ক্ষরিত হয়। নেক্সট দেখো, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে সহায়তা করে কে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে সহায়তা করে কে? কে সহায়তা করে? ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, থাইরক্সিন, কে সহায়তা করে? এই অ্যান্সারটা দাও। এরপর কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে এবং তার সঙ্গে একটা কনসেপ্টও আসবে। দেখো, যারা এ বলছো তারা একদম ঠিক বলছো যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে সহায়তা করে তোমার কি ইনসুলিন। দেখো, সংশ্লেষ মানে কি, মানে গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করে দিচ্ছে। এই গ্লাইকোজেন আমাদের যকৃৎ এবং পেশিতে সঞ্চিত থাকে। তাহলে গ্লুকোজকে কি করছে না, গ্লুকোজটাকে শরীর থেকে কমিয়ে দিচ্ছে। মানে কি করছে, আমাদের যে তোমার ডায়াবেটিস রোগ হয় সেই ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করছে এই ইনসুলিন হরমোন। মনে রাখবে, আমাদের যে মধুমেহ রোগ হয় সেটা নিয়ন্ত্রণ করে কি ইনসুলিন। তাহলে হয় কেন ডায়াবেটিস, না আমরা অতিরিক্ত বলি না যে অতিরিক্ত মিষ্টি খাস না ডায়াবেটিস হবে, তো অতিরিক্ত মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। তার কারণ কি, ইনসুলিন যখন কম ক্ষরণ হবে, ইনসুলিন যদি ঠিকঠাক মাত্রায় ক্ষরণ হয় তাহলে সে কি করবে না, গ্লুকোজটাকে নিয়ে পরে অতিরিক্ত গ্লুকোজটাকে নিয়ে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখবে। ঠিক আছে, গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখবে। তাহলে কি হবে, ভবিষ্যতে গ্লাইকোজেনটাকে আমরা কাজে লাগাতে পারবো। তাহলে কি হবে, ইনসুলিনের কাজ কি না, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সংরক্ষণ করা কোথায়, যকৃৎ এবং তার সঙ্গে পেশিতে। তাহলে গ্লুকোজটা কমে যাচ্ছে, যকৃৎ এবং পেশিতে সংগ্রহ করে, সঞ্চয় করে। ঠিক আছে, সংগ্রহ বলার থেকে সঞ্চয় ভালো হবে, সঞ্চয় করে। কে করে, ইনসুলিন। ঠিক আছে, বেশ। এবার দেখো, যকৃতে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ সৃষ্টি করে। যেমন গ্লাইকোজেন রূপে সঞ্চয় করছে ইনসুলিন, তেমনি তাহলে ইনসুলিনের কাজ কি, আমাদের শরীর থেকে গ্লুকোজকে কমানো, মানে কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দেওয়া, মানে হচ্ছে কি আমাদের শরীরে যে সুগারের মাত্রা আছে সেটাকে কমানো। কিন্তু সুগারের মাত্রা যদি অতিরিক্ত কমে যায়, তো সেই মাত্রাটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে কে? কে সাহায্য করে? আচ্ছা, কে সাহায্য করে ওটা পরে আসছি। এটাকে কি বলা হয়, গ্লুকোজ থেকে প্রোটিন ও ফ্যাট কি বলা হয়, কি বললাম, যকৃতে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ সৃষ্টিকে বলা হয় কি? দেখি কে কে অ্যান্সার দিলে 40-এরটা। অনেকে বলছো, আচ্ছা 39-এর সঙ্গে বি বললে, জানি না কেন বি বললে। বেশ, এটার অ্যান্সার অনেকে এ বলছো। দেখো, মনে রাখবে আগের যে প্রসেসটা পড়লাম যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের সংশ্লেষ, এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিসে সহায়তা করে ইনসুলিন। ঠিক আছে, আর যখন তাহলে ইনসুলিন কি করছে বলে, ইনসুলিন আমাদের সুগারের লেভেল কমাচ্ছে। তাহলে সুগারের লেভেল যখন অনেক যদি কমে যায়,
অনেক যদি কমে যায় তো সে সুগার লেভেলটাকে আবার ঠিক করতে হবে। তো সুগার লেভেলটাকে ঠিক করার জন্য কি আমাদের যে যকৃৎ এবং পেশিতে যে প্রোটিন এবং ফ্যাট আছে তাকে নিয়ে এসে তোমার কি করছে, গ্লুকোজে পরিণত করছে। এটাকে বলা হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস, দুটোই একই। নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস, মনে রাখবে। বেশ, নেক্সট কোশ্চেন কিছু আছে। আচ্ছা, বেশ, তাহলে এটাতে সাহায্য করে কে, মানে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ, মানে বাড়তি হলে কমিয়ে দেয় ইনসুলিন। এবার নেক্সট কোশ্চেন যেটা আছে, গ্লুকোজের পরিমাণ যখন কমে যায়, শর্করার পরিমাণ কমে যায়, তখন সেই শর্করার পরিমাণ স্বাভাবিকে আনতে সাহায্য করে কে? ইনসুলিন, গ্লুকাগন, থাইরক্সিন না এসিটিএইচ? এটা কি হবে বলো অ্যাকচুয়ালি, সেটা কি হবে? শর্করার পরিমাণ যখন বাড়ছে, ধরো তুমি অতিরিক্ত 1 কেজি চিনি খেলে, 1 কেজি চিনি, ছোটবেলাতে আমরা কি করতাম, মুঠো মুঠো করে চিনি খেয়ে নিতাম, ঠিক আছে, মানে অনেকে করে আর কি ছোটবেলাতে। তো তখন কি হয়, যে অতিরিক্ত যখন তুমি 1-1.5 কেজি চিনি খাবে, তো তোমার সুগার লেভেল হট করে বেড়ে যাবে। তো সেটাকে কমাবে কে? সেটা ইনসুলিন কমিয়ে দেবে সুগার লেভেলটাকে, ঠিক আছে। সে কি করবে, তোমার এক্সট্রা সুগারটাকে ওই যকৃতে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে সঞ্চয় করে রেখে দেবে, ঠিক আছে, গ্লাইকোজেন রূপে। তাহলে এটা কে করছে? এটা করছে তোমার গ্লুকাগন। ইনসুলিন গ্লুকাগন ভাই ভাই। ইনসুলিন যখন কি করে না বাড়িয়ে দেয় একজন, তখন কমিয়ে দেয়, ঠিক আছে। আর গ্লুকাগন তাহলে কি করছে, নিউ গ্লুকোজেনেসিসে সাহায্য করছে। নিও গ্লুকোজেনেসিসে মানে কি করছে, আমাদের যে প্রোটিন এবং ফ্যাট রয়েছে, সেই প্রোটিন ফ্যাট থেকে তোমার কি করছে, গ্লুকোজকে সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে গ্লুকাগন সাহায্য করছে। বেশ, আচ্ছা, 42 দেখো, গয়টার রোগটির কারণ হলো কি? থাইরক্সিনের অতিরিক্ত ক্ষরণ, থাইরক্সিনের কম ক্ষরণ, অ্যাড্রিনালিনের কম ক্ষরণ, অ্যাড্রিনালিনের বেশি ক্ষরণ। গয়টারের আরেকটা নাম কিন্তু কি, গলগণ্ড, ঠিক আছে। গলগণ্ড মানে গলাটা ফুলে যায়, ঠিক আছে, গলাটা ফুলে যায়। তো এটা কেন হয়? এটা তোমার মেনলি হয় কিসের জন্য, না থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে হয়। থাইরক্সিনের অতিরিক্ত ক্ষরণ হলে সেটা হচ্ছে গয়টার। অনেকে ঠিক অ্যান্সার দিয়েছে 42টা, বা সুপর্ণা, বাসন্তী, অর্পিতা, রিম্পা, বিপাশা, ঠিক আছে, রিম্পা মন্ডল, রিম্পা কর, দুজনাই। রিম্পা, তোমরা ঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। বেশ, তাহলে গয়টার হচ্ছে কি, থাইরক্সিনের অতিরিক্ত ক্ষরণ, ঠিক আছে। এবার মনে রাখবে যে থাইরক্সিনের কম ক্ষরণে কি রোগ হয়। থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগটা হয় সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে কেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা, এই দুটো রোগ হয়, ঠিক আছে। আর থাইরক্সিন আমাদের যে থাইরয়েড গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে তোমার কি হয়, এটা নিঃসৃত হয়। আচ্ছা, আগের একটা ইনসুলিন সম্পর্কে জিনিস বলে রাখি, যে মূত্রে অতিরিক্ত শর্করা নির্গত হওয়াটাকে বলছে গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। মূত্রে অতিরিক্ত শর্করার নির্গত হওয়াটা হচ্ছে গ্লাইকোসুরিয়া, এবং রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়াটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। মনে রাখবে যে মূত্রে যখন শর্করা নির্গত হচ্ছে গ্লাইকোসুরিয়া, এবং রক্তে যখন শর্করা বাড়ছে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। বেশ, আচ্ছা, কোন হরমোন রক্তচাপ বাড়িয়ে দেয়? কোন হরমোন রক্তচাপ বাড়িয়ে দেয়? ঠিক আছে, এখনই ধরো খবর এলো যে কোনো একটা এক্সাম তুমি দিয়ে রেখেছো, সেই এক্সামে তুমি কোয়ালিফাই করে গেলে, তাহলে তোমার ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাবে। হুম, তো ব্লাড প্রেশার বাড়বে কেন? কোন হরমোনের প্রভাবে? আচ্ছা, এই হরমোনটাকে আমরা আপদকালীন হরমোনও বলে থাকি। এই হরমোনটাকে আমরা আপদকালীন হরমোনও বলে থাকি।
এই হরমোনকে আমরা আপদকালীন হরমোনও বলে থাকি। কোন হরমোনকে আপদকালীন বলি? তাহলে আপদকালীন কেন? না আমাদের হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করে, ঠিক আছে, রক্তচাপ বাড়িয়ে দেয়, বোঝা গেল, পেশিকে আমাদের উত্তেজিত করে, এই সমস্ত কারণের জন্য একে আপদকালীন হরমোন বলে, এবং এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। তাহলে অ্যাড্রিনালিন যখন খুব বেড়ে যায়, যেটা ইমার্জেন্সি হরমোন নামে পরিচিত, তখন এই জিনিসগুলো হয়, বোঝা গেল? বেশ। আর অ্যাড্রিনালিন কি দেখলাম? না আমাদের অনাল গ্রন্থির উদাহরণ। আর এটা কি না আমাদের যে মেডালা অঞ্চল আছে, সেই মেডালা অঞ্চল থেকে এই অ্যাড্রিনালিন ক্ষরিত হয়, ঠিক আছে। বেশ। টেস্টোস্টেরন, নেক্সট দেখো, টেস্টোস্টেরন ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, ডিম্বাশয় থেকে, শুক্রাশয় থেকে, কোনোটি থেকেই নয়, মানে কোনোটি হবে না। টেস্টোস্টেরন, বা ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে শুক্রাশয় থেকে। দেখো, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হচ্ছে কি স্ত্রী হরমোন, এবং টেস্টোস্টেরন এটা হচ্ছে পুরুষ হরমোন, এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষরিত হয় ডিম্বাশয় থেকে, আর টেস্টোস্টেরন ক্ষরিত হয় শুক্রাশয় থেকে, ঠিক আছে। বেশ। এবার দেখো, গ্রোথ হরমোনের অতিরিক্ত ক্ষরণে কোন রোগটি হয়? গ্রোথ হরমোনের অতিরিক্ত ক্ষরণে কোন রোগটি হয়? কোন রোগটি হয়? গ্রোথ হরমোন কি আমাদের যে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, মানে আমাদের উচ্চতাকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে গ্রোথ হরমোন। এবং সেই গ্রোথ হরমোনের অতিরিক্ত ক্ষরণে, আচ্ছা এ বলছো, এ বলো না, কারণ এটা আমি আগেই বললাম যে ক্রেটিনিজম কেন হয়। ক্রেটিনিজম তোমার হচ্ছে কিসের জন্য? না থাইরক্সিনের কম ক্ষরণের জন্য বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে ক্রেটিনিজম। এবং মিক্সিডিমা হচ্ছে কি না যখন বয়স্কদের থাইরক্সিন কম ক্ষরণ হয় তখন যে রোগটা হয় সেটা হচ্ছে মিক্সিডিমা, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে অ্যাক্রোমাগালি। দেখবে কিছু কিছু ব্যক্তি আছে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, দ্য গ্রেট খালি। খালি খালি মানে কে? ভারতেরই লোক, যে একসময় তোমার WWE চ্যাম্পিয়ন ছিল। তো এই গ্রেট খালির হাইট হচ্ছে 7 ফুট 2-3 ইঞ্চি, এবং তার কিন্তু ওই অ্যাক্রোমাগালি রোগটা আছে। একটা বয়সের পর তার দেহ মানে তোমার যে স্বাভাবিক আছে তার থেকে অনেক বেশি হারে বৃদ্ধি পেতে থাকে, এবং এতে কি হয়, হাইটও বেড়ে যায় এবং হাত পায়ের তোমার আঙুলগুলো প্রচন্ড বেড়ে যায়। তাহলে কম হাইট যেমন একটা ব্যাপার, ঠিক আছে, বেশি হাইট হলেও কিন্তু অতিরিক্ত হাইট যখন অ্যাক্রোমাগালি হয়ে যায় তখন কিন্তু তোমার এটাও কিন্তু মাথা ব্যথার একটা কারণ। কারণ তোমার হাড়ের অতিরিক্ত বৃদ্ধির ফলে তোমার গোটা একটা ব্যথা সৃষ্টি হবে, তুমি ঠিকভাবে চলতে পারবে না, দাঁড়াতে পারবে না, মানে অনেক রকম ইস্যু তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাক্রোমাগালি বা জাইগ্যান্টিজম, ঠিক আছে। আর কম ক্ষরণের ফলে হয় বামনত্ব বা ডোয়ার্ফিজম, ঠিক আছে, গ্রোথ হরমোনের। আচ্ছা, কুসিং সিনড্রোম কেন হয় এটা তোমরা বলো। কুসিং সিনড্রোম কেন হয়? কুসিং সিনড্রোম কেন হয়? এটা হচ্ছে এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন যদি বেশি ক্ষরিত হয়, ঠিক আছে, বেশি ক্ষরিত হয়, তাহলে তোমার কি হয় না এই কুসিং সিনড্রোম বা কুসিং বর্ণিত রোগটা হয়, ঠিক আছে। বেশ। 46 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি মানবদেহের শর্করা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? আমরা দেখলাম দুটি হরমোন, ইনসুলিন গ্লুকাগন। ইনসুলিন শর্করার পরিমাণ কমিয়ে দেয়, গ্লুকাগন শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, বলতে মানে তোমার যকৃৎ থেকে ফ্যাট এবং প্রোটিনটাকে কিসে পরিণত করে? না গ্লুকোজে পরিণত করে, গ্লুকাগন। এবং সেটা যখন সঞ্চয় করছে ইনসুলিন, কি গ্লুকোজ থেকে তোমার যকৃতে কি রূপে সঞ্চয় করছে? না ফ্যাট এবং প্রোটিন রূপে সঞ্চয় করছে, গ্লাইকোজেন রূপে সঞ্চয় করছে, ঠিক আছে। বেশ, এটা সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। নিম্নের কোনটি মানবদেহের শর্করা নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কারণ এই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, এখান থেকে কিন্তু তোমার কি খরিত হয়? না তোমার ইনসুলিন খরিত হয়, ঠিক আছে, ইনসুলিন খরিত হয়। বেশ। আচ্ছা, ব্যাঙাচির রূপান্তরে কোন হরমোন সাহায্য করে? টাফ কোশ্চেন। ব্যাঙাচির রূপান্তরে কোন হরমোন সাহায্য করে?
এটা টাফ ছিল কোশ্চেনটা, এটা অ্যান্সার আমি বলে দিচ্ছি, না পারলে কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে। দেখো এই জিনিসগুলো এক্সেপশনাল, হ্যাঁ, মানে এই জিনিসগুলো এক্সেপশনাল, যখন কোনো জিনিস পড়ে ব্যতিক্রম জিনিস, যেমন ব্যাঙাচির রূপান্তর, মানে আমরা পড়ছি হিউম্যান হরমোন, কি থাইরক্সিন হরমোনটা ব্যাঙ বা ব্যাঙাচির মধ্যে থাকে, ঠিক আছে? তো সেই কারণে তোমার কি যখন এক্সেপশনাল কিছু দেখবে তখন তোমরা এই জিনিসগুলো একটু দাগ দিয়ে নেবে, বুঝতে পারলে? তো এটা হচ্ছে থাইরক্সিন। আচ্ছা, বীজহীন ফল উৎপাদনে কোন কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়? এটা তো সবাই পারবে, কারণ এটা আগে আলোচনা হয়েছে। বীজহীন ফল উৎপাদন, আহ, যে হরমোনের আমরা কৃত্রিম নাম দেখলাম, একটা কেমিক্যাল নাম, হরমোনটা আমরা দেখলাম যখন প্রথম হরমোন চালু করি, আমরা দেখি আর কি, কি দেখলাম আমরা? একটা হরমোন আছে যার কৃত্রিম নাম হচ্ছে IAA, কি সেটাই, সেই হরমোনটাই কিন্তু এখানে ব্যবহৃত হয় বীজহীন ফল উৎপাদন, মানে অক্সিন হরমোন বা তার যে তোমার কৃত্রিম রূপটা আছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এই দুটোই কিন্তু ব্যবহৃত হয় তোমার বীজহীন ফল উৎপাদন। এছাড়াও কিন্তু IBA বলে যে হরমোন আছে সেটাও ব্যবহৃত হয়, আর এগুলো কলম তৈরিতেও ব্যবহৃত হয়, ঠিক আছে, কলম তৈরিতেও ব্যবহৃত হয়। বেশ, কোন হরমোন বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে? BMR নিয়ন্ত্রণ করে, BMR নিয়ন্ত্রণ করে, মানে আমাদের যে প্রাত্যহিক কাজকর্মের ফলে যে শক্তি খরচ হয় তারই একটা মানে ধারণা দেয়, সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট, যেটা বেনেরিক রোথ নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। কোন হরমোন হবে এটা 49-এরটা? দেখো এই যে হরমোনগুলো আছে, ACTH বলো বা তোমার FSH বলো, এগুলো তোমার কি না, এই হরমোনগুলো তোমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়, এবং এগুলো সাধারণত কি হয় না, আমাদের বৃদ্ধি বলো বা তোমার আমাদের যে ডিম্বাশয় শুক্রাশয়ের যে আকার আয়তন বলো, সেগুলোর ক্ষেত্রে এই হরমোনগুলো মেনলি কাজে লাগে। হ্যাঁ, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH বা তোমার LH, লিউটিনাইজিং হরমোন, এই সমস্ত কিন্তু আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে বেসাল মেটাবলিক রেট কে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিনই কিন্তু আমাদের BMR নিয়ন্ত্রণ করে। যারা সি দিয়েছে তারা একদম ঠিক দিয়েছে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখো, পার্থেনোকার্পি হলো অক্সিন হরমোনের সাহায্যে কি? পার্থেনোকার্পি, এটা এক দুটো এক্সামে মনে হয় দিয়েছে, কি? বেশ, ঠিক, একদম ঠিক দিয়েছো। সুপর্ণা, রিম্পা, দিশা, অনু, চরণপ্রসাদ, বিপাশা, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে বীজবিহীন ফল উৎপাদন হচ্ছে পার্থেনোকার্পি, ঠিক আছে। বেশ, আমাদের তাহলে মোটামুটি ক্লাস 9-এর যে লাইফ সায়েন্সের তোমার ইয়েগুলো আছে সেগুলো শেষ হয়ে গেল। একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে মস্তিষ্ক বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করিয়ে দেবো। তাহলে জীবন বিজ্ঞান আর 2-3টে ক্লাসে মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। বেশ, চলো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। পরের ক্লাসে আমরা আবার আসবো কি এরকম একটা MCQ এর ক্লাস নিয়ে।